প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে এলাম বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের 178তম ফেসবুক লাইভে। বরাবরের মতোই আমাদের অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশের একজন খ্যাতিমান হোমিওপ্যাথিক চিকিৎসক। তাকে আপনারা সকলেই চিনেন, জানেন, এবং যিনি আজীবন এই হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং হোমিওপ্যাথিক চিকিৎসার কল্যাণে তিনি রাজপথ থেকে আদালত পর্যন্ত এমন কোনো ক্ষেত্র নাই যেখানে তিনি ফাইটিং কাজে অংশগ্রহণ করেননি। সুতরাং স্যারের এই কর্মময় জীবনের সাফল্য এবং ব্যর্থতা যাহাই বলি না কেন, স্যারের এই পাঠদান পদ্ধতি আমাদের সকল বন্ধুদেরকে অত্যন্ত আকৃষ্ট করেছে, মুগ্ধ করেছে, এবং দেশ এবং দেশের বাইরে এবং বাংলা ভাষাভাষী সকল হোমিওপ্যাথিক চিকিৎসকদের এবং শিক্ষার্থীদের মন জয় করতে পেরেছেন। এটি আমি অত্যন্ত সুখের সাথে, অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি। আজকের ফেসবুক লাইভে আরো আকর্ষণীয় কিছু আলোচনা হবে, যে আলোচনা আমরা একটু সময় হবে ইনশাল্লাহ। সুতরাং স্যারের কাছে যাওয়ার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল যে আপনারা এই ফেসবুক লাইভটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে আমাদের এই ফেসবুক লাইভকে সকলকে দেখার জন্য সুযোগ করে দিবেন এবং স্যারের জন্য দোয়া করবেন। স্যার যেন আমাদের এই ফেসবুক লাইভ কন্টিনিউ রাখতে পারেন এবং দীর্ঘদিন স্যারের এই শিক্ষাদান পদ্ধতি যেন আমাদের আজীবনের পাথেয় হয়ে থাকে, সেই প্রার্থনা করবেন। স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ স্যার প্লিজ। ভালো আছি। জি স্যার, আপনি স্যার আজকে আমাদের দেখতে দেখতে ক্রনিক রোগের ঔষধ নির্বাচনের আজকে 10ম পর্ব। ইতিপূর্বে আমরা 10টি পর্বে আপনার হোমিওপ্যাথিক ঔষধের যে ক্রনিক রোগ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ওষুধগুলো নিয়ে আলোচনা করেছেন। আজকেও নিশ্চয়ই স্যার আপনি অনেক গুরুত্বপূর্ণ কিছু ঔষধের চিত্র আমাদের সকল দর্শকদের উদ্দেশ্যে ছুড়ে দিবেন এবং সকল দর্শক উন্মুখ হয়ে বসে আছেন আপনার সেই রোগী চিত্র এবং ঔষধ চিত্র, সেই রোগী চিত্র এবং ওষুধ চিত্র মিলিয়ে সকল বন্ধুরা নিশ্চয়ই সাথে সাথে আপনাকে তাদের ইচ্ছা মতো জবাব দিবেন এবং তাদের জবাবের প্রেক্ষিতে আপনি স্যার স্থির সিদ্ধান্তটি জানিয়ে দিবেন। স্যার শুরু করুন প্লিজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার শ্রদ্ধাভাজন চিকিৎসক মণ্ডলী, দূরে নিকটে যে যেখান থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম দেখতেছেন, সবাইকে আমার পক্ষ থেকে আমি আন্তরিক শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। আমাদের বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের কল্যাণে দেশে বিদেশে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের কিছু পাঠদান করতে পারছি। এর জন্য অবশ্যই আমাদের সভাপতি ডাক্তার ইয়াকুব আলী সরকার অত্যন্ত বিচক্ষণতার সাথে আমাদের এই প্রোগ্রামগুলি করে যাচ্ছেন। আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব এই মানুষটা যেন সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন, আল্লাহ পাক যেন ওনাকে দীর্ঘ হায়াতে তৌফিক দান করেন। আজকে আমরা আমাদের ক্রনিক রোগে হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচনের কৌশলের বিষয়ে আলোচনা এবং 10ম পর্ব। এই আলোচনার প্রেক্ষাপটে আমি এবং আপনারা সবাই ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের দেশে এবং বিদেশে ব্যাপকভাবে একটি বিষধর সাপের উপদ্রব আপনারা শুনেছেন। যে বিষধর সাপ নিয়ে আমাদের দেশে পেপার পত্রিকায়, টেলিভিশনে আপনারা দেখেছেন। বর্ষার সিজনে, বর্ষাকাল আসলে এই ধরনের কম বেশি সাপের উপদ্রব দেখা যায়, কিন্তু আমার বিগত দিন থেকে অদ্য পর্যন্ত আমি এই ধরনের
দেশব্যাপী এবং রেডিও, টেলিভিশন, পেপার পত্রিকায় এই সাপ নিয়ে এত আলোচনা, এত গবেষণা আমি খুব কমই শুনেছি। যেই সাপ নিয়ে আজকে এই আলোচনা, সেই সাপটার আপনারা নাম শুনেছেন, রাসেল ভাইপার। আমি এটাকে বলি রুসেলস ভাইপার। গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ফজলুল হক সাহেব, তিনি এই রুসেল ভাইপার নিয়ে উনি দেশ, জাতি, সরকারের নিকট এই রুসেল ভাইপারের বিষয়ে অনেক তথ্যবহুল আলোচনা তিনি করেছেন। তার এই আলোচনা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। এটা প্রয়োজন, এটা প্রত্যেক আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক, শিক্ষক, ডাক্তার এবং দেশব্যাপী সরকার সবাই এই আতঙ্কিত না হয়ে কিভাবে আমরা এই সাপ থেকে নিজকে মুক্ত রাখতে পারি, সেই দৃষ্টিকোণ থেকেই তিনি আলোচনা করেছেন। এই জন্য বিওএসএফ এর পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আসেন যে 2 মিনিটে আমি একটু রুসেলস ভাইপার নিয়ে আপনাদেরকে একটু কথা বলতে চাই। ইতিমধ্যে আমাদের দেশে প্রায় 30টা জেলায় এই সাপ ছড়িয়ে পড়েছে। আমি গত পরশুদিন শুনেছি সাভারেও নাকি এই সাপ দেখা গিয়েছে। এই সাপ অত্যন্ত বিষধর সাপ এবং এটা শুধু আজকে নয়, এটা 1797 সনে এই সাপটা আবিষ্কার হয়েছে। কে আবিষ্কার করেছেন? সে আবিষ্কার করেছেন জর্জ শো এন্ড ফ্রেডরিক। এরা দুইজন পলিডোর, ফ্রেডরিক পলিডোর, তারা এটা আবিষ্কার করেছে। আর যিনি এই তথ্য দিয়েছেন তার নাম অনুসারে এই সাপটার নাম হয়েছে রুসেলস ভাইপার। রুসেলস ভাইপার এটার অত্যন্ত বিষধর সাপ। তাহলে এইটা আমার গুগলের তথ্য মতে এটা সবচেয়ে বেশি দেখা যায় পৃথিবীতে ভারত এবং বাংলাদেশে। উল্লেখ করে দিয়েছে ভারত এবং বাংলাদেশ। সুতরাং এর চেয়েও বিষধর সাপ আছে, যে সাপগুলি আছে আমেরিকায়, সাউথ আফ্রিকায়, বিভিন্ন। যারা আমাদের এই বাংলাদেশে এই রুসেল ভাইপার এই সাপে 25-30 জন কৃষক জেলে তারা ইন্তেকাল করেছেন, আজকের এই আলোচনার মাধ্যমে তাদের আত্মার শান্তি কামনা করছি। আচ্ছা, এখন আজকে আমার এই আলোচনাটা আমি সাপ নিয়ে সাজিয়েছি, যে সাপের মাধ্যমে আমরা কি কি ওষুধ আমরা পাচ্ছি এবং সেই ওষুধগুলি কোন কোন লক্ষণ, কি কি অবস্থার প্রেক্ষাপটে এগুলা প্রয়োগ হয়, সেই নিয়ে আমরা আলোচনা করব। তবে আপনাদের মনে রাখা দরকার এবং আপনারা জানেন সাপের বিষ অত্যন্ত ভয়ঙ্কর এবং এই অত্যন্ত মারাত্মক, এটা প্রাণঘাতী। যেমন এই রুসেল ভাইরাস, এটা মানুষের দেহকে ক্ষতবিক্ষত করে অতি অল্প সময়ের মধ্যে, অল্প সময় বলতে এক সমীক্ষায় বলেছে 1 থেকে 14 দিনের মধ্যে আপনাকে শেষ করে দিবে। প্রথম এটা
আপনাকে যখন এটা আপনাকে কামড় দিবে, তখন এটা কোথায় আপনাকে কামড় দিব আপনি বলতে পারছেন না। এটা হাতে, পায়ে, শরীরের যে কোনো অঙ্গে, যে কোনো অবস্থানে যখন সুপারফিশিয়ালি আপনাকে সেটা কামড় দিবে, সেই কামড়টা আর্টারিতে না গিয়া ভেইনে যায়। কারণ আমার ভেইনটা বহন করে ডিঅক্সিজেনেটেড ব্লাড। সাধারণত এইটা এই এফেক্টটা হয় দেহের ভেইনে। সেই জায়গা থেকে এই বিষাক্ত বিষ সোজা চলে যায় কোথায়? হার্টে। কারণ হার্টে যাওয়ার অর্থটা হলো, আপনারা জানেন, ডিঅক্সিজেনেটেড ব্লাড শরীরের বিভিন্ন অঙ্গ থেকে নিয়ে এটা হার্টে সাপ্লাই দেওয়া হয়। হার্টে এটা পিউরিফাই হইয়া বিশুদ্ধ আকারে আর্টারির মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাড শরীরের বিভিন্ন স্থানে চলে যায়। তাহলে সাপের কামড়ের বিষ সরাসরি হার্টে চলে যায়। হার্টে গিয়ে কি হয়? হার্ট কোলাপস হয়। এটা কিডনিতে চলে যায়, কিডনি ফেলিওর হয়। এটা লিভারে চলে যায়, এটা লিভার ফেলিওর হয়। অর্থাৎ টোটাল ফাংশনটা মেল ফাংশন হয়ে যায়। চিকিৎসার ক্ষেত্রে যেই আমার ভ্যানমের যে অ্যান্টিভ্যানম যেই চিকিৎসা আছে, সেই চিকিৎসার 20% আপনার মানুষকে কিছুটা স্বস্তিদায়ক দিতে পারে, কিন্তু মৃত্যুর গ্যারেন্টি 80%। বাকি 20%-এর হার্ট, লিভার ইত্যাদি ক্ষত বিক্ষত হয়ে তারা প্রায় মৃত্যু পর্যায়ে তাদেরকে দিনাতিপাত করতে হচ্ছে। এখন আসেন, আমার অ্যাপোরিজম নাম্বার 7 কি বলেছে আপনাদের জানতে হবে। অ্যাপোরিজম নাম্বার 7-এ বলেছে, আজকে বাড়িতে গিয়ে দেখবেন ডাইরেক্টলি সাপের কামড়ের কথা বলে নাই, বলেছে কোন বিষক্রিয়া, বিষধর কোন পোকামাকড়, এগুলার দ্বারা যদি আপনি আহত হন, আপনার দেহের ভিতরে যদি সেই বিষ প্রবেশ করে, তখন বলা কি বলেছে, টু টাইট এ ব্যান্ডেজ অন দ্য ব্লিডিং লিম্বস ইজ মোর এন্ড মোর হার্মফুল। এর অর্থটা হলো, আপনার আঙ্গুলে বা আপনার এই জায়গায় যখন সাপে কামড় দেয়, তখন আমরা কি করি? সাধারণত আমরা দিক বিদিক হারিয়ে ফেলি। অনেকে বুদ্ধিমত্তার সাথে উপরে একদম টাইট করে রশি দিয়ে, দড়ি দিয়ে বেঁধে দেয়। এরকম একটা অভিজ্ঞতা আমার হয়েছে ছোটকালের। আমাকে সাপে দংশন করেছে, করার সাথে সাথে ওই স্পটে যা ছিল তাই দিয়া বেঁধে ফেলেছে, খুব টাইট করে বেঁধে ফেলেছে। বাঁধার পরে 12 ঘন্টা 14 ঘন্টা যাওয়ার পরে আমার এই টোটা হাতটাই অবশ হয়ে গেছে। আর একটু হলে 14-16 ঘন্টা গেলে হয়তো হাতের যে মাসেল গুলি আছে এগুলা রক্ত শূন্যতার কারণে এগুলা পচে যেত। এই কারণে হানেম্যান বলেছেন, তোমাদেরকে যদি কোনো বিষধর কোনো কিছুতে দংশন করে, তোমার এই বিষ প্রক্রিয়ায় তুমি ওই জায়গার মধ্যে ব্যান্ডেজটা টাইট করে ব্যান্ডেজ করবা না। রক্ত প্রবাহ চলাচল করতে পারে, কারণ তোমার ডিঅক্সিজেনেটেড ব্লাড তোমার যাবে ভেইন দিয়ে। এই কারণে তুমি এটাকে ব্যান্ডেজটা লুজ ব্যান্ডেজ করবা, যাতে অন্তত তোমার অর্গানটা ভালো থাকে। সুতরাং এটা হলো এক হানেম্যানের কথা। এইবার আসেন, কেন্ট
তার ক্রোটেলাস হরিদাস সেই লেকচারে কেন কি বলেছেন, কেন একটা ম্যানেজমেন্টের কথা বলেছেন, সেই ম্যানেজমেন্টটা শুনেন। যদিও অন দি স্পটে আমরা তা পাবো না। সেই ম্যানেজমেন্টটা হলো, তোমাদেরকে যদি সাপে কামড় দেয় তাহলে তোমরা, এটা পয়জনাস, তোমরা এর চেয়েও বেশি ওভার পয়জনাস, যেটা পয়জনকে নষ্ট করে বা পয়জনের বিষক্রিয়াটা ধীর প্রক্রিয়ায় করে, সেই পদার্থের নাম বাংলায় বলেছেন সুরা সাপ। আমরা সেটাকে বলি স্প্রিট, রেকটিফাইড স্প্রিট, যেটা আমাদের আমরা পটেন্টাইজ করতে লাগে, টিংসারে লাগে। এ কারণে কেন বলেছেন, যদি তোমরা সেই জায়গার মধ্যে ওই বিষক্রিয়াটাকে ধীরক্রিয়া করতে চাও তাহলে ওই রোগীকে সুরাসার খাওয়াইয়া দাও। এখন আমি এই সুরাসার যে খাওয়ানোর কথা বলেছি, এইটা আমার ভাষায় এইটা সিমিলার টু দ্য অ্যাফোরিজম নাম্বার 26। অ্যাফোরিজম নাম্বার 26 এ বলেছে, a weaker dynamic affection in the living organism is always extinguished by a stronger and similar one. তার মানে ওই যে বিষ তোমার ভিতরে ঢুকছে, সে বিষের চেয়ে আরো শক্তিশালী বিষ তুমি ঢুকাইয়া দাও। ঢুকাইয়া দিলে একটা আরেকটার সাথে আর মিশ্রণে একটা আরেকটাকে ধ্বংস করে দিবে। এটা অ্যাফোরিজম নাম্বার 26। সাপের বিষক্রিয়ায় তুমি মারা যাবা, কিন্তু অ্যালকোহলে তুমি মারা যাবে না। অ্যালকোহল তোমার বিষক্রিয়াটাকে নষ্ট করবে। এই কারণে ক্রোটেলাস হরিদাসে কেন বলেছেন, তোমরা সেই জায়গার মধ্যে তোমরা অ্যালকোহল। এখন আমি আমার রোগী, আমি ডাক্তার, কোথায় পাবো আমি অ্যালকোহল, আর কোথায় আমার রোগীদেরকে ওই সময় এগুলি পাবো? সেই ক্যান্টের সময় তিনি এই লেকচারে বলেছেন, এটা একটা আইডিয়া আমাদেরকে দিয়েছেন। হাওবা এটা আপনাদেরকে জানালাম। এখন আসেন, আজকে আমরা বিষধর এই সাপের বিষ থেকে আমাদের কি কি ওষুধ তৈরি হয় আপনারা জানেন। 1 নম্বরে ল্যাকেসিস, 2 নম্বরে নাজা ট্রাইপোডিয়ান্স, 3 নম্বরে ক্রোটেলাস হরিদাস, 4 নম্বরে ইলাপস ক্লোরালিনাস, 5 নম্বরে বথ্রপস, 6 নম্বরে ভাইপেরা, 7 নম্বরে টক্সিকো পিস, টক্সিকো পিস। এই টক্সিকো পিস প্রুফ করেছেন জন হেনরি ক্লার্ক। এর বাহিরেও আরো অনেক সাপ আছে, বা অনেক সাপের বিষ থেকে আরো অন্যান্য ওষুধ আসতে পারে। এখন এবার আসেন, আমরা অল্প কথায় যে ওষুধগুলির কথা বলেছি, সেই ওষুধগুলি আমরা রোগীর উপরে প্রয়োগ করব, আমরা প্রয়োগ করব। এখন আসেন, এবার আপনাদের নিকট আমি প্রশ্ন ছুড়ে দেব, আপনাদের কাছে রোগী প্লেস করব, আপনারা ওষুধ নির্বাচন করবেন। কোনো অসুবিধা নাই, ওষুধ নির্বাচনে ভুল হতে পারে, কোনো অসুবিধা নাই। মনে রাখবেন, সাপের বিষক্রিয়ায় ফাইনাল স্টেজে আপনাকে নিয়ে যায়,
কারণ মৃত্যুর পথে আপনাকে নিয়ে যায়। আপনি 1 থেকে 14 দিনের মধ্যে মারা যেতে পারেন, 2 ঘন্টার মধ্যেও আপনি মারা যেতে পারেন। তাহলে এই হলো সাপের বিষের নেচার। সেই সাপের বিষ থেকে ওষুধগুলির প্রকৃতিও তাই। সেই ওষুধগুলি তখনই ব্যবহার হবে যখন আপনি মৃত্যু পথযাত্রী অথবা মৃত্যুর মিছিলে আপনি আছেন, আপনি লাইনে আছেন, হয়তোবা 6 মাস পরে আপনি মারা যেতে পারেন, অথবা 1 বছর পরে আপনি মারা যেতে পারেন। আপনার শারীরিক অবস্থানটা এই পর্যায়ে, শরীর, মন, দেহ, অর্থাৎ বোথ ফিজিক্যাল এন্ড মেন্টাল, শারীরিক এবং মানসিক ভাবে আপনি ক্ষত বিক্ষত। তাহলে যে ওষুধগুলি আমি বলেছি সেই ওষুধগুলি কোনো অ্যাকিউট রোগের ওষুধ না। সেই ওষুধগুলি আপনার টোটাল দেহে যখন ক্ষত বিক্ষত হয়ে যায়, রোগী যখন আপনার চেম্বারে আসার ক্ষমতা হারিয়ে ফেলে, হয়তোবা 2-4 জনে ধরে আপনার চেম্বারে রোগী নিয়ে আসে, এই পর্যায়ে আসবে, তাহলে এই ওষুধগুলি একোনাইট, বেলেডোনা, ব্রাইমিয়া, রাস্টক্সের মতো নয়। এই ওষুধগুলি ক্রনিক এন্ড কমপ্লিকেটেড কেস, যেই রোগীগুলি গোয়িং টু বি ডেথ, যেই রোগীগুলির অর্গান কমপ্লিটলি ড্যামেজ হওয়ার পথে। তাহলে এবার আসেন, আমি এই ধরনের একটা ওষুধ নিয়ে আপনাদের সামনে প্রশ্ন ছুড়ে দিতে চাই, আপনারা উত্তর দিবেন। আমার কাছে রোগী আসলো, সেই রোগীকে 2 জনে ধরে নিয়ে আসছে, এসে বলল, স্যার আপনার চেম্বারে আনার মতো ক্ষমতা রোগীর নাই, বহু কষ্টে স্যার আপনার চেম্বারে নিয়ে আসছে। আপনি রোগীর দিকে তাকাইয়া দেখলেন, তাকাইয়া কি দেখলেন? তাকাইয়া দেখলেন সম্পূর্ণ লিন এন্ড থিন, রোগীর কোনো কথা নাই, রোগীর কোনো চাওয়া পাওয়া নাই, রোগী মুখ দিয়ে কোনো খুব ক্ষীণ দৃষ্টিতে কথা বলতেছে, আর এই 2টা হাত এইভাবে চেপে আপনার চেম্বারে বসে আছে। বাবা, তোমার কি সমস্যা? তোমার অবস্থাটা কি? কেন? তোমার সমস্যাটা কি? স্যার আমার বুকে ভীষণ যন্ত্রণা। কোন দিকে তোমার যন্ত্রণাটা বেশি? স্যার আমার বাম দিকে ভীষণ যন্ত্রণা। স্যার আপনার নিকট আসার আগে অ্যালোপ্যাথিক ডাক্তাররা আমার পরীক্ষা নিরীক্ষা বলেছে আমার হৃৎপিণ্ড ক্ষত বিক্ষত হয়ে গেছে, হৃৎপিণ্ড অকেজ হয়ে গেছে, হৃৎপিণ্ড ফেলিউর হয়ে গেছে, হৃৎপিণ্ড নষ্ট হয়ে গেছে। স্যার তাদের কথাগুলি সত্যই কারণ আমার শ্বাস প্রশ্বাসে কষ্ট, আমি নর্মাল শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, আমাকে ইনহেলারের সাহায্যে শ্বাস প্রশ্বাস নিতে হয়। স্যার আমার প্রায় দম বন্ধ হওয়ার পথে। আমার এই যে রেসপিরেটরি যে অর্গান, এই অর্গান গুলিও স্যার আমার চিকন হয়ে গিয়েছে, আমি কাশি, আমার কষ্ট, আমার গলার ব্যথা, কিন্তু স্যার আমার এই কষ্টটা বাম দিকেই বেশি। এই অবস্থায় আমি কি দেখলাম? আসলে রোগী তার হার্টের কার্যক্ষমতা হারাই ফেলেছে। আর কি কষ্ট? স্যার আমার শ্বাসকষ্ট। আর কি কষ্ট? স্যার মনে হয় যেন আমার মাঝে মধ্যে মনে হয় দমটা আটকে গেছে স্যার,
মনে হয় যেন অ্যারেস্ট হয়ে গিয়েছে, আমার শ্বাস প্রশ্বাস নিতে মনে হয় যেন অ্যারেস্ট। এখন স্যার আমার মধ্যে এই অবস্থায় স্যার প্রচন্ড আমার মৃত্যু ভয় চলে আসছে, এবং এই যখন অবস্থাটা সৃষ্টি হয় তখন স্যার আমার দ্বারা শুয়ে থাকা সম্ভব না, আনএবল টু লাই ডাউন, আমি বসে থাকতে বাধ্য হই, এবং আমার এই যে বাম দিক আমার, এবং তার সাথে আমার বাম হস্ত পর্যন্ত আমার ব্যথা চলে আসে, আমার অবশ অবশ ভাব স্যার, আমার বুক থেকে বাম হাত পর্যন্ত এইটা একটা পক্ষাঘাতিক অবস্থা, প্যারালাইটিক নামনেস এটাকে বলা হয়, বাম হস্ত অসাড় হয়ে গেছে। স্যার আমার যে এই কষ্টটা, আমার শ্বাস প্রশ্বাস নিতে যে কষ্ট, আমার দরকার প্রচুর অক্সিজেন। আমি স্যার আমার ঘরের মধ্যে আমি বাতাসের মধ্যে বসে থাকি, আমি দরজা জানালা খুলে সেই জায়গার মধ্যে আমাকে থাকতে হয়। আর কি কষ্ট? স্যার আমি বড় দুর্বল, আমি অত্যন্ত দুর্বল। তবে স্যার আমার কষ্টটা দুর্বলতার চেয়ে স্যার আমার শ্বাসকষ্টটাই বেশি, এবং এই শ্বাসকষ্ট আর প্রচন্ড ব্যথা। আচ্ছা, কিন্তু তারে যখন আমি বললাম আপনার আর কি সমস্যা, স্যার আর তেমন কোনো সমস্যা না, আমার শুধু কফ কাশি, আমার অ্যাজমা, আমার শ্বাসকষ্ট, এগুলো আজকে 3-4-5 বছর দেখা দিয়েছে। তারপরে আর কি, আপনি তার হাতের গায়ের মধ্যে হাত দিয়া দেখলেন তার সমস্ত শরীর হিমশীতল, তার সমস্ত শরীর হিমশীতল, কিন্তু তার মাথা মুখমণ্ডল এগুলা দেখলেন সমস্ত হিটে, তার মাথা মুখমণ্ডল হিটের অত্যন্ত গরম, কিন্তু সমস্ত শরীর তার হিমশীতল। এই অবস্থায় আপনি তার কি করলেন, তার প্রেশারটা মাপলেন, প্রেশারটা তার ফ্ল্যাকচুয়েটিং, স্যার বললেও স্যার কখনো হাই কখনো লো, তবে স্যার আমার প্রেশারটা লো এর মধ্যেই বেশি থাকে। এই অবস্থায় আপনার আর কি আপনার কষ্ট? আমার শরীরের মধ্যে জ্বালা পোড়া, বুক ধড়পড়ানি, যা যা হার্ট রিলেটেড সবকিছু তিনি বললেন। আর এই অবস্থায় আপনার মনের বলে যে স্যার আমার বেঁচে থাকতে ইচ্ছা করে না, বেঁচে থাকতে ইচ্ছে করে না। আবার স্যার আমার রিপোর্টে বলেছে আমার হার্ট নাকি বড় হয়ে গিয়েছে, এবং আমার হার্টের যে বাল্ব আছে এই বাল্ব গুলিও নাকি নষ্ট হয়ে গিয়েছে। এখন আমার হার্টের বাল্বও নষ্ট, সবই নষ্ট, তাহলে আমি আর বেঁচে থাকতে দুনিয়ার মানুষদেরকে আমি আর কষ্ট দিতে চাই না, আমি স্যার আত্মহত্যা করতে চাই। তাহলে তারপরেও তার মধ্যে যেহেতু মৃত্যু ভয় চলে আসছে, শ্বাসকষ্ট চলে আসছে, রেস্টলেসনেস অবস্থা চলে আসছে, এখন আমি ওনাকে বললাম আচ্ছা আপনি তো সারাদিনে কষ্টের মধ্যে আছেন, রাত্রে দিনে সবসময় কষ্টে আছেন, আচ্ছা এই কষ্টটা কখন আপনার বেশি? তিনি বললেন যে স্যার আফটার স্লিপ, আমি ঘুমাইতে পারি না, আমি যখনই ঘুমাবো, আমি ঘুমের মধ্যেই, আমি যখনই ঘুমাইতে যাব ঘুম আসবে তখন আমার কষ্টগুলি বেড়ে যায়। এই যে কষ্টগুলি বেড়ে যায়, এই হলো তার রোগী চিত্র। আচ্ছা আপনার মধ্যে আপনি যখন প্রশ্ন করবেন বাবা তোমার শরীরে ইন জেনারেলি শীত বেশি না গরম বেশি, ও স্যার আমার শীতেও অসুবিধা হয় না, গরমেও অসুবিধা হয় না। তার মানে সে মডারেটলি, আপনি যদি বলেন হিটেড, মডারেটলি চিলি, তাও বলা যায়। এখন আমরা এই অবস্থার প্রেক্ষাপটে আমরা কি পেলাম, এবং তার একটা ভালভুলার ডিজিজ আমি আমি আপনাদেরকে বলেছি, হার্ট রিলেটেড অর্গানের এফেক্টেড আপনি বলেছি। এই অবস্থার প্রেক্ষাপটে আমরা কি ওষুধ নির্বাচন করতে পারি, কি ওষুধ দিতে পারি এই রোগীকে, আপনারা কি একটু বলবেন?
আপনাদেরকে একটু বলবেন কি ওষুধ আমরা দিতে পারি। আমরা দেখলাম রোগীটার আরেকটু তার আলোচনার প্রেক্ষাপটে আমি পেলাম টিউবারকুলার ডায়াথেসিস। আমি পেলাম। তারপরে আমি তাকে অতিরিক্ত গরম কাতরতাও পেলাম না, অতিরিক্ত শীত কাতরতাও পেলাম না, পেয়েছি তার মধ্যে শরিক ডায়াথেসিস বেশি। তারপরে চলে আসছে সিবিলিটি ডায়াথেসিস, যেহেতু তার ভালভুলার ডিজিজ, এবং এই ভালভুলার ডিজিজে অ্যালোপ্যাথিক রিপোর্টে দেখা গেল যে কনজেনিটাল হার্ট ডিজিজ, রিপোর্টের মধ্যে লিখে দিয়েছে কনজেনিটাল হার্ট ডিজিজ। তাহলে এই অবস্থার উপর ভিত্তি করে আমরা কি ওষুধকে আমরা এই জায়গায় সিলেক্ট করতে পারি। ডাক্তার সদরউদ্দিন তিনি ল্যাকেসিসের কথা বললেন, একটু বলেন তো দেখি, আপনারা শিবপুরা রানী দেবী ল্যাকেসিসের কথা বললেন, আচ্ছা আবার একটু বলেন তো দেখি। আচ্ছা আচ্ছা, ডাক্তার মোহাম্মদ মোদাসের তিনি, তারপরে নুরুল আমিন রানা তিনি আমি বুঝতে পাচ্ছি না, আপনি একটু পরিষ্কার ভাবে আবার একটু লিখেন। আপনি একটু রবিউল ইসলাম ল্যাকেসিস আপনি বলেছেন, রবিউল ইসলাম ল্যাকেসিস। আচ্ছা, তারপরে ভট্টাচার্য শ্রাবণী নাকি ল্যাকেসিস। আচ্ছা, তারপরে এবার আসেন রেজওয়ান, বলেছেন ল্যাকেসিস। এইবার হিতাংশু শেখর ল্যাকেসিস। এবার আচ্ছা, আবু রায়হান আর্সেনিক অ্যালবাম। এইবার আসেন জহুরুল হক নাজা, এর ল্যাকেসিসের প্রেসার, হায় হায় এই রোগীর ওষুধ নাজা। আচ্ছা, জহুরুল হক এই নেজা। আচ্ছা, বিকাশ বিশ্বাস বললেন আর্সেনিক অ্যালবাম। তাড়াতাড়ি বলেন একটু তাড়াতাড়ি বলেন, আপনারা একটু বলেন দেখি, ল্যাকেসিস বিপ্লব চক্রবর্তী ল্যাকেসিস। হোমিওপ্যাথিক পরিবার আসসালামু আলাইকুম, ল্যাকেসিস শতভাগ সদরউদ্দিন, ল্যাকেসিস শতভাগ মা হোমিও ল্যাকেসিস। তারপরে বিকাশ বিশ্বাস আর্সেনিক অ্যালবাম। তারপরে আরো সিপিলিনাম, হুসাইন আহমেদ সিপিলিনাম আর্সেনিক অ্যালবাম। তারপরে সুবুল পাল, নুরুল আমিন রানা, কেলমিয়া লেট, লতিফলিয়া। তারপরে কে কি বললেন আর দেখি আপনারা কে কি বলেছেন শোনেন। আচ্ছা, এখন আমাদের আরো অনেক আলোচনায় আমাদেরকে যেতে হবে। এখন আসেন, আপনারা যারা ল্যাকেসিসের কথা বলেছেন আর দুইজনে বলেছেন নাজার কথা, তিনজনে বলেছেন আর্সেনিক অ্যালবামের কথা, কেউ বলেছে অ্যাকোনাইটের কথা, আর কি। আচ্ছা, এবার আসেন, যদি এটা ল্যাকেসিসের সিমিলার আপনারা বলেছেন, আমি একটু ল্যাকেসিস নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই, তাহলেই আপনারা বুঝবেন এটা কি ল্যাকেসিস নাকি আমার নেজা না অন্য কিছু। কারণ ল্যাকেসিসটা পলিক্রেস্ট মেডিসিন, এবং আমার কাতরতার দিক থেকে অত্যন্ত গরম কাতর একটা রোগী। এই রোগীটা অত্যন্ত গরম কাতর না,
আচ্ছা, এরপরে আসেন এই লেখিসিসের একটা হেমোরেজিক ডায়াথেসিস আছে। এটা সত্য, নাজা যারা বলেছেন তারা লেফট সাইডেড, লেখিসিস যারা বলেছেন তারা লেফট সাইডেড। নেজার সাথে এই জায়গার মধ্যে সাংঘর্ষিক আসতেছে কি নিয়ে? আসতেছে নেজা ট্রু, একদম শতভাগ সেটা গরম কাতর, আর এটা মধ্যম শ্রেণীর শীত কাতর। আচ্ছা, আর লেকেসিসের যেই অ্যাগ্রাভেশন টাইম, লেকেসিসের অ্যাগ্রাভেশন টাইম তার ঘুমের আগেও তার অ্যাগ্রাভেশন, ঘুমের যাবে তখনও অ্যাগ্রাভেশন, এবং ঘুমের মধ্যে তার বৃদ্ধি, এবং তার ঘুমের পরে এই বৃদ্ধির কারণে সে সজাগ হয়ে যায়। এটা হলো লেকেসিসের। আর লেকেসিসের যখনই আপনি চিন্তা করবেন তখন লেকেসিসের একটা মেন্টালিটিকে আপনাকে প্রাধান্য দিতে হবে। লেকেসিস ওষুধটাও সাপের বিষ থেকে ওষুধটা তৈরি, এবং লেকেসিস আপনার শরীরকে ক্ষত বিক্ষত করবে, আপনার হার্ট, লিভার, কিডনি সবকিছুতে ক্ষত বিক্ষত করবে। কিন্তু আমার রোগী চিত্রের মধ্যে একটা অর্গানকে বেশি হাইলাইটেড করেছে, যে অর্গানটা হলো হার্ট। যে অর্গানের মধ্যে ভালভুলার ডিজিজ, ডিজেনারেটিভ অফ ভালভ, ভালভুলার যেই অবস্থানটা, এই অবস্থানটা লেকেসিসের মধ্যে এজ এ হোল আছে, বাট স্পেসিফিক ভাবে নাই। আচ্ছা, এইবার আসেন লেকেসিস যে জায়গার মধ্যে তার মেন্টালিটি, সে অত্যন্ত স্পর্শকাতর, সে অত্যন্ত বাচালতা, অত্যন্ত সে হিংসুটে, অত্যন্ত সে ঈর্ষাপরায়ণ, এবং পৃথিবীতে তার মতো বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ এবং সুন্দর মানুষ দ্বিতীয় জন আর নাই। এই সমস্ত বিষয়গুলি সে তার ভিতরে লালন করবে, এবং সে নিজকে মনে করবে যে পৃথিবীতে বোধহয় সেই সবচেয়ে মানে সবচেয়ে প্রকৃত মানুষ, প্রকৃত ব্যক্তি, সৌন্দর্য ব্যক্তি, এবং এবং অত্যন্ত ভালো মনের মানুষ। এগুলি হলো লেকেসিসের। আর লেকেসিসের একটা হেমোরেজিক ডায়াথেসিস। এই প্রেক্ষাপটে লেকেসিসের মধ্যে আছে সাসপেশিয়াস মেন্টালিটি এবং জেলাসি মেন্টালিটি। এই বিষয়গুলি তার ভিতরে আছে, ধর্মান্ধ ভাব আছে। কিন্তু আমরা এই রোগীর ক্ষেত্রে আমরা এই যে তার মেন্টালিটি, এই মানসিক চক্রটা আমরা পাই নাই। সে অবস্থার প্রেক্ষাপটে আমার মনে হয় যে আপনারা আজকে বাড়ি গিয়ে আপনারা লেকেসিস এবং নেজা আপনারা পড়েন। সেই পড়ার প্রেক্ষাপটে আপনারা দেখবেন যে নাজা একটা হার্ট ডিজিজের ওষুধ, নেজা হার্টকে বেশি আক্রান্ত করে, এবং নেজা হার্টের বাল্বকে সে ক্ষত বিক্ষত করে। এজ এ রেজাল্ট তার থেকে তার মধ্যে শ্বাসকষ্ট এবং তার আদার্স অর্গানগুলি ড্যামেজ হয়ে যায়, এবং আস্তে আস্তে তার কিডনি, লিভার এই অবস্থানগুলি আসে। সুতরাং আমি আপনাদেরকে যে রোগী চিত্রের কথা বললাম, সেই রোগী চিত্রের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে রোগীটা নেজা ট্রাইকোডিয়ান্সের রোগী। সুতরাং আমরা এর মধ্যে আপনাদেরকে এই আলোচনার মধ্যে আমরা লেকেসিসকেও আমরা নিয়ে আসছি। তাহলে যখন রোগী আপনার সামনে আসবে তখন আপনার চিন্তা আসবে যে এইটা কিসের রোগী।
কোন কোন লক্ষণের উপরে কি ওষুধ আপনি এই জায়গার মধ্যে দিবেন। যেমন আপনারা যখন আমার সাপের বিষ থেকে আরেকটা ওষুধ, যে ওষুধটার নাম হলো ভাইপেরা, সে ওষুধটার নাম ভাইপেরা। এই ভাইপেরা আমরা অনেক হোমিওপ্যাথিক চিকিৎসক আমরা নামও শুনি নাই। এইটা জার্মান দেশীয় এক প্রকার বিষ এবং এটা প্রুভ করেছেন ডাক্তার জার। আপনি আশ্চর্য, আমি আগেই বলেছি যে সাপের বিষ যেরকম বিধ্বংসী, তেমনি রোগের কারণে যখন দেহের প্রত্যেকটা অঙ্গ ক্ষত বিক্ষত চরম পর্যায়ে মৃত্যুর পথযাত্রী, তখনই আপনার এই ওষুধগুলি আসবে। ঠিক ভাইপেরা এই ওষুধটাও এইরকম। এই ভাইপেরা ওষুধটা যখন দেখবেন আপনার কাছে, যখন কোনো রোগী আসবে, দেখবেন এই রোগীগুলি মূত্র গ্রন্থি এবং যকৃৎ, হার্ট, শ্বাসনালী এইগুলি নিয়ে আপনার কাছে আসবে। এখন আমরা যেরকম নাজার ক্ষেত্রে বলেছি, তেমনি আমাদের ওষুধের সিমটমস গুলি নিয়ে আমরা কোন অর্গানটা বেশি এফেক্টেড এবং সেই এফেক্টিং অর্গানের সিমটমস গুলি কি আমরা যখন দেখব, তখন আমরা দেখব কি ভাইপেরার ক্ষেত্রে দেখব যে তার প্রস্রাব, রক্ত প্রস্রাব, যেটাকে বলা হয় হেমাচুরিয়া, রক্ত প্রস্রাব দেখলেন, তার রক্ত হেমাচুরিয়া, তার রক্ত প্রস্রাব এবং প্যারাপ্লেজিয়া, এটার আপনার এটার প্যারাপ্লেজিয়া, এটা এই রোগের নামটা, যেহেতু রোগের এটা অর্থ আপনার একটা অর্ধ আপনার অবস্থান পক্ষাঘাত, এটা প্যারাপ্লেজিয়া মানে পক্ষাঘাত, অর্ধেক পক্ষাঘাত। এবং আপনি দেখলেন যে এটা আপওয়ার্ড ডিরেকশন, এটা লোয়ার থেকে আপওয়ার্ড ডিরেকশনের, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে আপনার অর্গানটাকে সে কি করে পক্ষাঘাতগ্রস্ত করে ফেলে। যখন এই ধরনের রোগী দেখবেন, এবং তার সাথে সাথে যখন দেখবেন এনলার্জমেন্ট অফ লিভার, এবং তার হাতে এবং পায়ের শিরাগুলি দিকে তাকায় দেখলেন যে স্যার আমার এই দেখেন হাত পায়ের শিরাগুলি ফুলে গেছে, ইনফ্লামেশন হয়ে গেছে, সোয়েলিং হয়ে গেছে, ফুলে গিয়েছে, এগুলা প্রচন্ড ব্যথা। তাহলে সুতরাং এই অবস্থায় আপনি তার মুখের দিকে তাকালেন, তাকায় দেখলেন তার এক্সেসিভলি তার সোয়ালেন, অর্থাৎ মুখটা তার সোয়েলিং, ফুলে গেছে, নট ড্রপসি। তাকে দেখা যাবে ড্রপসিক্যাল কন্ডিশন, আসলে তা না। তার সাথে সাথে দেখবেন তার ঠোঁট, টান, জিহ্বা এগুলো সোয়েলিং হয়ে গিয়েছে। তাহলে এই বিষক্রিয়ায়, এই অবস্থার প্রেক্ষাপটে এগুলি আপনার বেশি এফেক্ট। তাহলে আমি তার লিভারকেও এফেক্ট করে, কিডনিকেও এফেক্ট করে, বাট কিডনিটা বেশি এফেক্টেড এবং তার হেমাচুরিয়াটা, তার মূত্র প্রস্রাব যখন দেখলেন, আর দেখলেন সাডেন তার হাতের পায়ের শিরাগুলি এগুলা তার সুপারফিশিয়ালি এগুলো ইনফ্লামেশন হয়ে গিয়েছে, ফুলে গিয়েছে, প্রদাহিত অবস্থা, সোয়ালেন হয়ে গিয়েছে, এবং তার জিহ্বাটা দেখলেন ড্রাই, ব্রাউন, এবং তার কথা বলতেও তার কষ্ট, তার কথা বলতেও তার কষ্ট। এই যে তার সাথে সাথে আপনি দেখলেন রাইট সাইডে তার ভায়োলেন্ট পেইন, কোন জায়গায়, লিভার এরিয়াতে তার রাইট সাইডের ব্যথা, এবং এই ব্যথাটা উইথ জন্ডিস ডায়াথিসিস। এই অবস্থায় যখন আপনারা দেখবেন, তখন সেই দৃষ্টিকোণ থেকে আপনারা ভাইপেরার কথা আপনারা চিন্তা করতে পারেন। ভাইপেরা একটা, এইটা একটা চিন্তা আপনারা করতে পারেন। শুনেন, এখন আসেন, আমরা এই সাপের কারণে আমরা ওষুধগুলি অনেকের নাম জানি না, এই ওষুধগুলি আমরা শিখলাম, যেমন বথ্রপস, অনেকে আমরা অনেক হোমিওপ্যাথিক ডাক্তার আমরা জানি। এখন বথ্রপসটা হলো কোত্থেকে এই পয়জনটা, এই সাপটা কি রকম, এই সাপটা হলো স্নেক, অর্থাৎ এই সাপের রংটা হলো ইয়েলোইশ কালার। তাহলে এই ইয়েলোইশ কালার
এবং তার বিষটা অত্যন্ত ভয়ঙ্কর এবং এটা মরণঘাতী বিষ। এখন আসেন, আপনি বথ্রপসটা কোথায় দিবেন? বথ্রপসটা আপনি দেখলেন আপনার ওই যে আমি আগেই বলেছি অর্গানিক ড্যামেজ, তার প্রত্যেকটা অঙ্গকে এটা ড্যামেজ করে। এইটা আপনার সম্পূর্ণ অঙ্গের মধ্যে আঙ্গিক কিছু অঙ্গ আছে, যে আঙ্গিক অঙ্গটা সে কি করে অর্ধ অঙ্গ প্যারালাইসিস, এই প্যারালাইসিস করে, পক্ষাঘাত সৃষ্টি করে এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অক্ষমতা, সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কন্ট্রোলিং অথরিটি, তার অক্ষমতার কারণে দেখা গেল আপনার কথা বন্ধ হয়ে গেছে, প্রস্রাব বন্ধ হয়ে গেছে। এই অবস্থা অঙ্গ প্রত্যঙ্গের আপনি এই তার অঙ্গ প্রত্যঙ্গগুলি নর্মালি আপ ডাউন করতে পারছেন না। এটাকে ইংলিশে বলা হয় আর্টিকুলেশন। আপনার যে জয়েন্ট গুলি, সেই জয়েন্ট গুলি পর্যন্ত আপনার কি হয়েছে, অ্যারেস্ট হয়ে গিয়েছে। অ্যাজ এ রেজাল্ট আপনার ভিতরে কি সৃষ্টি হয়েছে, ব্রোকেন ডাউন। ব্রোকেন ডাউন মানে কি, একদম আপনি ভেঙে পড়ে গিয়েছেন, একদম আপনার মন মানসিকতা এমন পর্যায়ে গিয়েছে যে গোয়িং টু বি ডেথ। এখন আপনি দেখলেন তার সমস্ত রক্তবাহী যে নালীগুলি, আর্টারি বলেন, ভেইন বলেন, এই নালীগুলির যে ব্লাড সাপ্লাই, এই ব্লাড সাপ্লাইটা ক্ষীণ হয়ে গেছে। ক্ষীণ হয়ে যাওয়ার কারণে আপনার মধ্যে বধিরতা সৃষ্টি হয়ে গেছে এবং কথা বলতে আপনার অসমর্থ হয়ে গিয়েছে। আপনি খাবার দাবার, নর্মাল খাবার খেতে পাচ্ছেন না। আপনার ডিগ্লুটেশন, তার মানে খাবার দাবার, তরল খাবারটা আপনি খেতে পাচ্ছেন। আপনি দেখলেন যে সমস্ত শরীরের মধ্যে সেপটিক কন্ডিশন। সেপটিক কন্ডিশন মানে আপনার সমস্ত ব্লাড বিষক্রিয়া হয়ে গিয়েছে। এই অবস্থায় ব্লাডের পয়জনিং এবং কি আপনার ক্লান্তি, এটাকে বলা হয় ল্যাটিটিউড, এবং স্লাগিশনেস, তার মানে ক্লান্তি, অলসতা, দুর্বলতা সবকিছু আপনাকে পেয়ে বসছে এবং নার্ভাসনেসটা চরম পর্যায়ে আপনার চলে আসছে। এজ এ রেজাল্ট, যেহেতু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আপনি সেখানে ধরে ফেলেছে, সেই কারণে আপনি কি বলুন, আপনি দেখা গেছে ব্লাইন্ডনেসটা আপনার মধ্যে চলে আসছে এবং এই ব্লাইন্ডনেসটা এই রোগীর ক্ষেত্রে রোগী বলবে, স্যার আমি দিনের বেলায় আমি রাত্রে তো দেখিয়ে না, দিনের বেলাও আমি ঝাপসা ঝাপসা দেখি, রাত্রে তো দেখিয়ে না, দিনের বেলাও আমি ঝাপসা ঝাপসা দেখি, তার মানে আংশিক অন্ধত্ব। তাহলে এইটা আপনার চোখকে এফেক্ট করে ফেলেছে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমরা, এবং পালমোনারি কনজেশন, তার মানে তার লাংকে, সেই জায়গার মধ্যে লাংকেও সেই এফেক্ট করে ফেলেছে। এই অবস্থায় আপনি বেশ ৫-৭টা সিমটমস এর উপর ভিত্তি করে আপনি বথ্রপসের কথা চিন্তা করবেন। ঠিক তেমনি ভাবে আপনি ক্রোটেলাস হরিদাস, আপনি এইটাও আমাদের একটা মারাত্মক ওষুধ, ইলাপসকর, আরেকটা মারাত্মক ঔষধ, যেগুলি আপনার বিষধর সাপের বিষক্রিয়ায় যে পরিস্থিতির সৃষ্টি হয়, যদি আমার শারীরিক এবং মানসিক অবস্থানগুলি বিষক্রিয়া যে পরিস্থিতি হয়, এই পরিস্থিতিতে যদি the patient is going to be dead, তখন আপনাকে এই ওষুধগুলি আপনাকে হেল্প করবে। সকলকে ধন্যবাদ। আমি আজকের আলোচনা এই জায়গায় সমাপ্ত করতে চাই। সকলকে ধন্যবাদ। স্যারকে অশেষ ধন্যবাদ। স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং স্যার ইতিমধ্যেই সর্পকুলের গুরুত্বপূর্ণ ওষুধগুলোর নাম বলেছেন, যেখানে স্যার 7টি ওষুধের নাম বলেছেন। সেই ক্ষেত্রে আমরা অনেকে অনেক ওষুধের নামই জানি না, এবং দেখা গেছে যে আমরা যে ওষুধটা সম্পর্কে আমরা বেশি জানি, ঘুরে ফিরে সেই ওষুধের নামটি রোগী দেখা মাত্রই স্মরণে আসে।
ক্যান্ট সাহেব বলেছেন যে কোনো রোগীর প্রতি যদি একটি ওষুধের পক্ষপাতিত্ব করা হয় তাহলে হোমিওপ্যাথিক চিকিৎসার এটা কোনো প্রকারে নীতিসম্মত হবে না। সুতরাং প্রিয় বন্ধুদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আমরা যে ওষুধগুলো পড়ে এসেছি, যে ওষুধ কয়টার চিত্র আমি জানি, ঘুরে ফিরে 2, 4, 5টা ওষুধকেই যদি ঘুরে ফিরে আমরা ব্যবহার করি তাহলে আমাদের সঠিক ঔষধ নির্বাচন করা যাবে না এবং সম্ভব হবে না। আমাদের শ্রদ্ধেয় স্যার আজকে সর্পকুলের যে ওষুধগুলোর কথা বলেছেন, নিশ্চয়ই আপনারা এই ওষুধগুলোর সম্বন্ধে জানেন এবং আরো বিস্তারিত জানার চেষ্টা করবেন। এবং সর্পকুলের প্রত্যেকটা ওষুধের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য থাকলেও আমরা কিন্তু এই সর্পকুলের সকল ওষুধকে আমরা কতগুলো শ্রেণীতে এবং কতগুলো কার্যের দিকে আমরা গুরুত্ব দিতে পারি। স্যার ইতিমধ্যে বলেছেন কোনো একটি ওষুধ দ্রুততার সাথে মস্তিষ্কে আঘাত করে, যে কারণে দ্রুত তার মৃত্যু হয়। কারো কারো ওই ওষুধগুলো হৃৎপিণ্ডে আঘাত করে, যে কারণে দ্রুত তার হৃৎপিণ্ড বিকল হয়ে যায়। কারো কারো কখনো কিডনিকে ড্যামেজ করে দেয়, সেই কারণে এই কিডনি ড্যামেজ করার কারণে তার দ্রুত তার মৃত্যু আসে। এই যে দ্রুত মৃত্যু আসার কারণে মানুষের সময় যেখানে পায় না, সেই ক্ষেত্রে আমি আজকে যারা আমাদের এই লাইভটি দেখছেন তাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো। স্যার আজকে একটি গুরুত্বপূর্ণ অ্যাফোরিজমের কথা উল্লেখ করেছেন, যেখানে স্যার বলেছেন যে আমার শরীরে যে টক্সিন রয়েছে তার চেয়ে শক্তিশালী টক্সিন দিয়ে যদি সেই টক্সিনটাকে কিছুটা প্রশমিত করা যায়, কিছুটা বেঁধে রাখা যায়, তাহলে সেটাই হবে আমাদের চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে স্যার সমর্থন করেছেন অ্যান্টিভেনাম, যে জিনিসটি দিয়ে একটি রোগীকে দ্রুততার সাথে তার শরীর থেকে টক্সিন কমানো সম্ভব হয়। সেই ক্ষেত্রে আমাদের সকলেরই উচিত রোগীর ঔষধের বিভিন্ন চিন্তা না করে, কবিরাজের কাছে না গিয়ে, রোজার কাছে না গিয়ে, সময় ক্ষেপণ না করে দ্রুততার সাথে হাসপাতালে পৌঁছে দেওয়া এবং অ্যান্টিভেনাম এর ব্যবস্থা করার ক্ষেত্রে কোনো প্রকার কার্পণ্য যেন না করা হয়, সেটি কিন্তু স্যার অত্যন্ত যৌক্তিকভাবে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার অ্যাফোরিজম নাম্বার সহ বলে দিয়েছেন। সুতরাং প্রিয় বন্ধুরা, কারণ মানুষের জীবন যেন কোনো প্রকারে বিঘ্নিত না হয়, কোনো প্রকারে আমাদের গাফিলতির কারণে যেন কারো জীবন বিপন্ন না হয়, সেই দিকটা খেয়াল রেখে আপনারা অবশ্যই এই সর্প কাটা রোগীদের ক্ষেত্রে আপনারা অবশ্যই গুরুত্ব দিবেন। আর স্যার যে ওষুধগুলোর কথা বলেছেন সেই ওষুধগুলো শুধু সর্প বিষ দ্বারা তৈরি হলেও শুধু সর্প বিষের আক্রান্ত রোগীদের ক্ষেত্রে যে প্রযোজ্য তা নয়, বিভিন্ন রোগীদের বিভিন্ন জটিল এবং কঠিন রোগীর ক্ষেত্রে এই সকল সর্প বিষ দ্বারা তৈরি ওষুধগুলো কার্যকরী। সুতরাং আপনারা এই সর্পকুলের ওষুধগুলোকে যদি আপনারা জানতে পারেন, আয়ত্ত করতে পারেন, দেখা যাবে যে অনেক কঠিন এবং জটিল রোগ, সেটা ক্যান্সার হতে পারে, সেটা প্যারালাইসিস হতে পারে, সেটা কিডনি রোগী হতে পারে, সেটা হার্টের রোগ হতে পারে, সেটা মহিলাদের মাসিকের গন্ডগোল হতে পারে, এরকম অনেক অনেক জটিল জটিল ক্ষেত্রে এই সর্পকুলের ওষুধগুলো সাধারণভাবে ব্যবহার হয়ে থাকে। সুতরাং আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকলো যে আপনারা প্রতিনিয়তই স্যারের এই আলোচনার পাশাপাশি আপনাদের শুধু আগ্রহ সৃষ্টি করার বিষয়টার দিকে বেশি খেয়াল রাখা হয়, যে কারণে আমরা এই অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব সেটুকু আলোচনা করা। এটা দ্বারা আপনাদেরকে সকল ওষুধের চিত্র আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে পারি না। যদি আমরা ল্যাকিসিসকে আলোচনা করি তাহলে আমাদের এরকম 10টি সেশন হইতে হবে শুধু ল্যাকিসিসের উপরে। সুতরাং আমরা যেটুকু আলোচনা করার চেষ্টা করি, স্যার যেটি ইঙ্গিত করার চেষ্টা করেন, সেটা হলো আমাদের প্রতিদিনই কিছু লেখাপড়া করা দরকার, প্রতিদিনই একটি ওষুধের চিত্র জানা দরকার, প্রতিদিনই আমাদের অর্গান অফ মেডিসিনের যে সূত্রগুলো রয়েছে আমাদেরকে কোন কোন দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা, রোগীর চিত্র কিভাবে আমরা উঠায় নিয়ে আসবো, কিভাবে আমরা অন্য অন্য পদ্ধতিকে আমরা কখনো হেল্প নিতে পারবো, সে কথাগুলো স্পষ্টভাবে আমাদের অর্গান অফ মেডিসিনে স্পষ্ট করা হয়েছে। সুতরাং আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল, আপনারা কখনো অর্গানের কোনো সূত্রকে ভায়োলেট করে নিজের মন করা কোনো তথ্য দিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসাকে কলঙ্কিত করবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে
চিকিৎসা পদ্ধতিগুলোকে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা সমর্থন করে, আপনারা অনেকেই সেই চিকিৎসাকে প্রাধান্য মনে করেন। কেউ হেজামা চিকিৎসা করেন, কেউ কবিরাজির মতো চিকিৎসা করা শুরু করেন। এগুলা সহায়ক হয়েছে, সেটা আমাদের মহাত্মা হ্যানিম্যান গুরু তিনি অনেক ক্ষেত্রে বলেছেন। চুম্বক শক্তিকে ব্যবহার কথা বলেছেন, পানি বিভিন্ন তাপমাত্রা ব্যবহার কথা বলেছেন। সেখানে আমাদের অনেক চিকিৎসা পদ্ধতিকে তিনি সমর্থন করেছেন, কিন্তু সেটাকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকারে আমাদেরকে উৎসাহিত করেন নাই। আমাদের এই পুরা অর্গানো মেডিসিনে আমাদের নিজস্ব পদ্ধতিতেই অনেক কঠিন কঠিন জটিল রোগীকে আরোগ্য দেওয়া সম্ভব। সেক্ষেত্রে আমাদের কোনো প্রকার যদি দুর্বলতা থাকে, সেটা আমাদের জ্ঞানের দুর্বলতা। আমরা যদি ঔষধ চিত্র আমাদের কাছে জানা না থাকে, আমরা যদি অর্গানো মেডিসিনের আলোকিত না হতে পারি, তাহলে আমাদের ভিতরে একটি হীনমন্যতা কাজ করে, দুর্বলতা কাজ করে। তখন আমরা দিক বিদিক আমাদের নিজেদের চিন্তা শক্তিকে বিভিন্নভাবে ব্যবহার করতে চেষ্টা করি। কি করি আমরা? কেউ বিভিন্ন ওষুধের মিশ্রণ তৈরি করি, কেউ আমরা প্যাটার্ন ব্যবহার করি, কেউ হলো হেজামা দ্বারা আমরা ওইটাকে সাপ্রেস করার চেষ্টা করি, কেউ আবার এখানে বিভিন্ন পদ্ধতি দ্বারা এই রুগীদেরকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, যেখানে বোঝা যাচ্ছে যে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসকগণ অনেক দুর্বল। আসলে তা নয়। আমি আপনাদেরকে এই সহায়ক যে সকল চিকিৎসা পদ্ধতির কথা বলছি, সেগুলোর প্রতি আমার কোনো অবজ্ঞা নেই, এবং আমাদের মহাত্মা হ্যানিম্যানও অবজ্ঞা করেননি। কিন্তু শুধু এই কথাটাই বলতে চাচ্ছি যে আমাদের জ্ঞানের দূর্ণতার কারণে, আমাদের জ্ঞানের অনেক ঘাটতি রয়েছে। এই জন্য আমরা অনেক ক্ষেত্রেই আমাদের ঘাটতিটা বুঝতে না দেওয়ার জন্যই আমরা এই সকল সহায়ক হিসাবে বেশি কাজ করি। আমার এই আলোচনার দ্বারা যদি আপনাদের মনে কারো কষ্ট নিয়ে থাকেন, তাহলে নিজ গুণে ক্ষমা করবেন। স্যার, আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি বিদায়ী কোনো কথা বলেন, তাহলে আপনার কাছ থেকে আমরা সেই কথাগুলো শুনেই আজকের এই ফেসবুক লাইভ শেষ করবো। স্যার, প্লিজ। ধন্যবাদ সভাপতি সাহেব, আপনি যথার্থই বলেছেন। আমি আমার প্রিয় চিকিৎসক বৃন্দ, তাদের কাছে আমার অনুরোধ, আজকে যে সর্ব বিষয়ে সাপের বিষয়, সাপকে কেন্দ্র করে আমি শুধু আপনাদেরকে বুঝাতে চাইছি যে সাপকে কেন্দ্র করে যে ওষুধগুলি আমাদের মেডিকেতে সন্নিবেশিত হয়েছে, সেই ওষুধগুলির প্রায় চিত্র একই। যদি আপনারা আজকে বাড়ি গিয়ে ক্যান্টের লেকেসিস, নাজা আর যদি ক্রোটেলাস হরিদাস, আপনারা তিনটা ওষুধ যদি সামনে নিয়ে পড়তে থাকেন, তাহলে দেখবেন এগুলার রোগজ লক্ষণগুলি প্রায় সেই। যেমন ক্রোটেলাস হরিদাস, নেজা, লেকেসিস। লেকেসিসকে লেফট সাইডেড মেডিসিন, নাজা লেফট সাইডেড মেডিসিন, আবার ক্রোটেলাস হরিদাস রাইট সাইডেড মেডিসিন। নাজা বেশি এফেক্ট করে হার্টকে, হৃৎপিণ্ডকে, ক্রোটেলাস হরিদাস বেশি এফেক্ট করে লিভারকে। আবার এজ এ হোল বোথ আপনার হার্ট, লিভার, আদার্স অর্গানগুলিকে বেশি এফেক্ট করে লেকেসিস। ঠিক তেমনি ভাবে ক্রোটেলাস হরিদাসকে যদি আপনারা দেখেন, দেখবেন সেই জায়গার মধ্যে যেহেতু বলেছে হার্ট রাইট সাইডেড, তাহলে রাইট সাইডে কি আছে? লিভার আছে। তাহলে আমরা কি পাবো? লিভার থেকে আমরা পেয়ে যাব জন্ডিস ডায়াথেসিস। আর কি পাবো? জন্ডিসের কারণে আমার চোখে মুখে সমস্ত জায়গায় হলুদ অবস্থান, এবং তার সাথে রক্তেরও একটা মিশ্রণ আমরা পেয়ে যাব। ঠিক তেমনি ভাবে আপনি লিভারের থেকে যত ডিসচার্জ হবে, যা কিছু আপনার পেশাব পায়খানা দিয়ে রাস্তা দিয়ে যাই কিছু বের হবে, দেখবেন আপনার রক্তটা ব্ল্যাকিশ ইন কালার, ব্লাড লাইট। তাহলে এই যে ব্ল্যাকিশ, আপনাদের মনে থাকার কথা যে আমাদের যে করোনা ভাইরাসের সময় আমাদের ইন্ডিয়াতে আমাদের আয়ুষ মন্ত্রণালয় করোনা ভাইরাসের ক্ষেত্রে তারা ক্রোটেলাস আমাদের হরিদাসকে তারা
আর্সেনিক অ্যালবামের সাথে ক্রোটেলাস হরিদাসকেও তারা উল্লেখ করেছে। কেন উল্লেখ করেছে? যখন করোনা ভাইরাসে যে ব্লাড যাওয়া শুরু হয়ে গিয়েছে, ব্ল্যাকিশ ইন কালার ব্লাড যাচ্ছে এবং দ্য পেশেন্ট ইজ গোয়িং টু ডেথ, এবং তার সাথে জন্ডিস ডায়াথেসিস সৃষ্টি হয়ে গিয়েছে, তখন তারা আইডেন্টিফাই করেছে দ্য মেডিসিন ইজ ক্রোটেলাস হরিদাস। তাহলে করোনার জন্য ক্রোটেলাস হরিদাস, আজকে লিভার ডিসফাংশনের জন্য ক্রোটেলাস হরিদাস। লিভারটা আছে কোথায়? রাইট সাইডে। তো সুতরাং আমাদের রোগীগুলি কেমন? রোগীগুলি চরম পর্যায়ে, লাস্ট স্টেজ, মৃত্যুর সাথে তারা যুদ্ধ করতেছে। এই রোগীগুলি আপনার চেম্বারে সচরাচর আপনার কাছে আসতে কষ্ট হবে, বরং আপনাকে তারা বলবে, ডাক্তার সাহেব আমার রোগীকে দেখতে আমার বাড়িতে আসেন, আপনাকে নিয়ে যাবেন। সুতরাং এই যে আপনাকে বাড়িতে নিয়ে যাওয়া, এটাও কিন্তু একটা সিমটমসকে ইন্ডিকেট করে। আপনি যখন রোগীকে দেখবেন, রোগীর আউটলুকিং সবকিছুতেই আপনাকে একটা সিমটমস তারা দিবে, কারণ আমাদের কাছে রোগীগুলি আসে এট দি 11th আওয়ার, শেষ পর্যায়ে। আশা করি শেষ পর্যায়ে এই হোমিওপ্যাথিক শিক্ষকরা, চিকিৎসকরা, ওনারা এই রোগীদের জন্য সহায়ক ভূমিকা রাখবেন। আপনারা বেশি বেশি পড়বেন এবং অর্গানন রেমেডিকা আমাদের সভাপতি সাহেব বলেছেন, সেই হিসেবে বেশি আয়ত্ত করবেন। সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলি শুনছেন এবং সামনের দিকে শুনবেন। আমার জন্য আপনাদের নিকট দোয়া চাই। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।